আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত নিতে বৈঠকে নির্বাচন কমিশন। পুলিশের কাছে থাকছে না মারণাস্ত্র, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠনে উপদেষ্টার নেতৃত্বে কমিটি। শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণহত্যা, প্রমাণ তদন্ত সংস্থায় ৩ জনের প্রতিবেদন জমা, আনা হয়েছে 5 অভিযোগ। প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। চট্টগ্রাম উপকূলে ৪৫ রোহিঙ্গা আটক। সুন্দরবন দিয়ে ফের ৭৮ জনকে অনুপ্রবেশ। ভারতীয় রোহিঙ্গাদেরও পুশ-ইন করছে বিএসএফ, জানালো বিজিবি। এবং স্বাস্থ্যহীন স্বাস্থ্যসেবার মান ফেরাতে চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার তাগিদ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হল সিভিল সার্জন সম্মেলন। শান্তবাজারে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক মাধ্যমে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এদিকে বিকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন থেকে পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না, মারণাস্ত্র থাকবে এপিবিএন-এর হাতে। মুন্নাফ রশিদের প্রতিবেদন থাকছে বিস্তারিত। গেল ৫ আগস্ট স্বৈরশাসকের পতন ও গণঅভ্যুত্থানের আগে 1 মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে অস্ত্র হাতে গুলি চালানোর দৃশ্য দেখেছে দেশবাসী। শুধু জুলাইয়ের আন্দোলন নয়, তৎকালীন ক্ষমতায় থাকা এই দলটির গেল 15 বছরের কর্মকাণ্ডও ছিল প্রশ্নবিদ্ধ, যার সর্বশেষ চিহ্ন এঁকেছে জুলাইয়ের গণহত্যায় জড়িয়ে। তাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দাবি ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধের। তারই অংশ হিসেবে গেল বৃহস্পতিবার থেকে পুনরায় মাঠে নামে ছাত্র জনতা। টানা 3 দিনের সে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এদিকে যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়া হলো মারণাস্ত্র। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত আসে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। এছাড়া র্যাব পুনর্গঠন নিয়ে একজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। অল্প সময়ের মধ্যে র্যাবের পোশাক ও কার্যক্রম নিয়ে নতুন সিদ্ধান্ত আসবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হবার পরে নিবন্ধন বাতিল ইস্যুতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন মিয়া আমিরুল। আমিরুল, সব কমিশনারই কি ওই বৈঠকে উপস্থিত আছেন কিনা জানাবেন। একই সঙ্গে কি মনে হচ্ছে, আজই কি কোনো সিদ্ধান্ত জানাবে ইসি? যেমনটি আমরা সকাল থেকে লক্ষ্য করছি, আজকের আওয়ামী লীগের যে নিবন্ধন রাজনৈতিক দল হিসাবে সেটি বাতিলের যে বিষয়টি সামনে উঠে আসছে। আমরা যেমনটি সকালে দেখেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি কিন্তু বলেছিলেন যে গেজেট প্রকাশের পর সে বিষয়ে সিদ্ধান্ত। আমরা প্রজ্ঞাপন জারির পরপরই যেমনটি লক্ষ্য করেছি, এখানটায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্যান্য যে কমিশনার তাদের মধ্যে অন্যতম রহমান এল মাসুদ নির্বাচন কমিশনার, তিনি কিন্তু ইসির কক্ষে রয়েছেন, তারা বৈঠকে বসেছেন এবং সেই সাথে
নির্বাচন কমিশন সচিবালয়ের যে সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনিও কিন্তু বৈঠকে রয়েছেন। আমরা যেটি ধারণা করছি যে বৈঠকের আগে পরে যেটি জানানো হচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে আজকেই আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে যে কথাটি উঠে আসছে, যে নিবন্ধন বাতিল কিংবা স্থগিতের যে বিষয় সেটি কিন্তু হতে পারে বলে মনে হচ্ছে। এবং সেই সাথে আমরা সকালেই যে যুক্তরাষ্ট্রের নির্বাচনী সংস্থা কার্টার সেন্টার যারা এসেছিলেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক পরবর্তী সময়ে সিএসসি সেই ধরনের একটি আভাস দিয়েছিলেন, যেটি বলা হয়েছিল যে মূলত যে প্রজ্ঞাপনের পরবর্তীতেই তারা সিদ্ধান্ত নেবেন। এবং আমরা যেটি লক্ষ্য করছি ইসি সচিবালয়ের যেই প্রতিদিনকার কার্যক্রম তার চেয়ে আজকে কিছুটা একটু বেশি সময় নিয়ে কিন্তু এই কাজটি করা হচ্ছে। আমরা ক্ষণে ক্ষণে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, এখানটায় যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এই ধরনের একটা আভাস দিচ্ছেন যে আসলে আজকে নিবন্ধনের ব্যাপারে কোনো একটি সিদ্ধান্ত আসতে পারে। আমরা সেই বিষয়ে খোঁজখবর রাখছি। তো এই ছিল আমার কাছে ইসি সচিবালয় থেকে এখনকার সর্বশেষ। ইসি সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দলগুলো এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে। গভর্নমেন্টের অবস্থান আপনি তো দেখেছেন, আমরা আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট দিয়েছি। আমাদের ইমিডিয়েট পাস্টে যা হয়েছে সেগুলো আওয়ামী লীগের যে অপকর্মগুলো আমাদের সামনে এসেছে আমরা সেই অনুযায়ী অ্যাকশন নিয়েছি। আওয়ামী লীগের ওই সময়টা তো এর আগে 50 বছর তো ছিল, এটা তো সেই 71-এর কথা। আমাদেরটা কি, আমরা হচ্ছে 24-এর অভ্যুত্থানের সরকার। আমরা 24-এর পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ডিসিশন দিচ্ছি। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, আন্দোলনকারীদের হত্যা, নির্যাতন এবং চিকিৎসা দিতে বাধা দেওয়ার অভিযোগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। কোনো পক্ষই যাতে বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে সেই লক্ষ্যে বিচার কাজ শেষ করা হবে। মশিউর অনিকের প্রতিবেদন। গেল বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমাতে গুলি চালানো হয় হাজার হাজার ছাত্র জনতার উপর। এতে নিহত হন 1,500 আর আহত হন 25,000-এর মতো, যাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। বিচার পাবার আশায় অপেক্ষায় আছেন জুলাই আহত আর শহীদদের পরিবারগুলো। এসব মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের 14 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। অভিযোগপত্রে শেখ হাসিনাকে দায়ী করা হয় হত্যা, নির্যাতনের হুকুমদাতা হিসেবে। 6 মাস 28 দিন পর শেখ হাসিনাকে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত শেষ করেছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। সংস্থার তদন্ত প্রতিবেদন নিয়ে সোমবার গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি জানান, শেখ হাসিনাকে সব ঘটনার হোতা হিসেবে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে জুলাই আগস্টে আন্দোলনকারীদের দমন করতে হত্যা, গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সরাসরি সম্পৃক্ততা মিলেছে। হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। আন্দোলন দমাতে শেখ হাসিনা যে সমস্ত নির্দেশনা দিয়েছেন তার অডিও ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। তবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিষয়ে আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চিফ প্রসিকিউটর এই তদন্ত রিপোর্ট এবং তদন্ত রিপোর্টের সাথে সম্পৃক্ত যে সমস্ত দাখিলকৃত দলিলাদি, সাক্ষ্য প্রমাণাদি আছে, এগুলো বিশ্লেষণ করে তিনি ফরমাল চার্জ তৈরি করবেন, অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে সেটি আদালতের কাছে দাখিল করবেন। চিফ প্রসিকিউটর বলেন, কোনো পক্ষই যাতে বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে সেই লক্ষ্যে বিচার কাজ শেষ করা হবে। মশিউর অনিক, এখন,
ঢাকা। এদিকে রাজধানীর উত্তরায় জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলায় তদন্ত প্রতিবেদন 20 জুলাই এবং শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 12 আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকাল 10:30টায় এই দুটি মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 13 জনকে হাজির করা হয়। এর আগে তাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন অবস্থায় আছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, একে অন্যের উপরে দোষারোপ না করে এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী এই সময়ের মধ্যে এমনভাবে সেবাদানের পরিবেশ তৈরি করতে হবে যেন ভবিষ্যতে কোনো সরকার এই অবস্থা থেকে বের হতে না পারে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রথম সিভিল সার্জন সম্মেলনে তিনি কথা বলেন। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের যে উদ্বেগ আর অভিযোগ তা নতুন কিছু নয়। প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলনে এই বিষয়গুলো উঠে আসলেও খুব বেশি কার্যকর উন্নতি নেই। তাই এবার খাত ভিত্তিক জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে আলাদা করে সম্মেলনের উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে দেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আলোচনার জন্যই এই সম্মেলন ডাকা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে 2 দিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমার হাতে সবকিছু থাকলে আমি চিকিৎসা দেব, না হলে দেব না, কোনো ডাক্তার বলতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন অবস্থায় আছে, একে অন্যের উপর দোষারোপ না করে এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী এই সময়ের মধ্যে এমনভাবে সেবার পরিবেশ তৈরি করতে হবে যেন ভবিষ্যতের কোনো সরকারই এর থেকে বের হতে না পারে। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এটাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরও বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। সম্মেলনে দেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ ও নানা দিক নিয়ে আলোচনা হয়। উঠে আসে স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর নানা কৌশলের কথা। মাঠ পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে সমস্যা ও সংকট তুলে ধরেন 64 জেলার সিভিল সার্জন। প্রধান উপদেষ্টা বলেন, সেবায় আরও মনোযোগী হলে যা আছে এর মধ্য থেকেই পরিবর্তন আসবে। আমরা একটু মনোযোগ দিলে, আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে, এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। জেলার স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী করার পদক্ষেপ শুরু হবে এই সম্মেলনের মাধ্যমে। এক্ষেত্রে চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান, যে কোনো অবস্থাতেই চিকিৎসা দেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। শুধু এটুকু চিন্তা করে আমরা ইচ্ছে ভালো করবো, এর মধ্যে করবো। সম্মেলনে 13টি মন্ত্রণালয়ের 11টি কার্য অধিবেশন হবে। অধিবেশনগুলোতে খোলামেলা আলোচনা হবে স্বাস্থ্য খাতের সমস্যা ও উন্নয়ন নিয়ে। বাল্যবিয়ে প্রতিরোধ, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত, টিকা কার্যক্রম, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি রয়েছে আলোচনা টেবিলের এজেন্ডায়। এছাড়া বিভিন্ন জেলা হাসপাতালে শয্যা বাড়ানোর প্রস্তাবও উঠবে এই সম্মেলন থেকে। অনেক বিষয় নিষ্পত্তি হয়ে যায়, তার অনেক বোঝা হয়, নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা। বেলায়েত হোসাইন, এখন ঢাকা। বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার্সকে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই অঞ্চলগুলোর মধ্যে জলবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং সড়ক যোগাযোগের ক্ষেত্রে আন্তঃসীমান্ত সহযোগিতার সম্ভাবনার উপরে জোর দেন তিনি। নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার মিসেস ইন্দিরা রানার সাথে সৌজন্য সাক্ষাতে কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষা এবং ভাগাভাগি সমৃদ্ধিতে বিশ্বাস করে বাংলাদেশ।
রংপুরে নির্মাণাধীন 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান ডক্টর ইউনূস। বৈঠকে নেপালকে জলবিদ্যুৎ খাতে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আলাদা হওয়ার চেয়ে একসাথে আরও বেশি কিছু অর্জন করার মতো আছে আঞ্চলিক বাস্তবতায়। দুই দেশের মধ্যে আরও শিক্ষাগত বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান ডেপুটি স্পিকার ইন্দিরা রানা। ঢাকার নেপাল দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে রয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যে চলছে শিক্ষার্থী সংহতি সমাবেশ। সেখানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে ছাত্র জনতা। এ নিয়ে আরও জানাতে যুক্ত আছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, এই মুহূর্তে আয়োজনের কি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেখানে সন্ধ্যা 7টার দিকে শিক্ষার্থীরা অনেকে আসতে শুরু করেন এবং এখানে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিচ্ছে। একটু পরই তারা কিন্তু জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে এখানে পরিবেশনা করবেন এবং এখানে বিভিন্ন রকমের স্লোগান দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে আমরা দেখছি এখানে ছাত্র দলের, যদিও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনাটি হবে, তবে আমরা এখানে দেখছি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতৃবৃন্দ তারাও এখানে রয়েছেন এবং এখানে বিভিন্ন রকমের স্লোগান কিন্তু তারা ইতোমধ্যেই শুরু করেছেন। তারা বলছেন যে আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই। তারা আরও স্লোগান দিচ্ছেন, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের প্রেতাত্মারা হুঁশিয়ার সাবধান, 71-এর শহীদেরা লও 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 সালাম। তারা আরও স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। এবং আরও একটি স্লোগান আমরা দেখেছি যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই স্লোগানও কিন্তু আমরা এখানে শুনতে পেয়েছি। এবং আমরা দেখছি যে এখন কিন্তু তারা একটু পরই এখানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত তারা পরিবেশন করবেন এবং আমরা সাম্প্রতিক সময়ে যেটি দেখেছি যে জাতীয় সঙ্গীতকে অবমাননার অভিযোগ বিভিন্ন মাধ্যমে উঠছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখানে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা, যেখানে ছাত্র দলের নেতৃবৃন্দ এই মুহূর্তে এখানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার, তারা কিন্তু এখানে এই যে জাতীয় সঙ্গীত তারা বলছেন যে এই জাতীয় সঙ্গীতে সাধারণ মানুষকেও তারা আহ্বান জানাচ্ছেন অংশ নেওয়ার জন্য। যারা পথচারী বিভিন্ন সড়কে যারা এই মুহূর্তে অবস্থান করছেন এর আশপাশে, তাদেরকেও এই জাতীয় সঙ্গীত যে পরিবেশনা করবে তারা একটু পরই তাতে কিন্তু তারা অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। তারা স্লোগান দিচ্ছেন, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের প্রেতাত্মারা হুঁশিয়ার সাবধান। তারা এইরকম স্লোগানে এখানে আজকে এই প্রোগ্রামটি শুরু করেছে। একটু পরেই শুরু হবে তাদের জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে পরিবেশন। তো এই ছিল মুক্তি রাজু ভাস্কর্য থেকে আমার কাছে সবচেয়ে তথ্য। শাফিন, বেশ কিছুদিন ধরেই নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং প্রতিদিনই এই সংখ্যাটা বাড়ছে এবং প্রতিদিনই তাদেরকে আটকও করছে বিজিবি এবং বিভিন্ন সীমান্তে কিন্তু এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। এর মাঝেও কিন্তু সুন্দরবনের যে মান্দারবাড়িয়া রয়েছে সেখানে আজকে বিএসএফ 78 জনকে বাংলাদেশে পুশিন করেছে। এছাড়াও মুক্তি চট্টগ্রামের সীমান্ত থেকে উপকূল থেকে স্থানীয়রা 45 জন নারী শিশু সহ রোহিঙ্গাকে আটক করে পরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে। তো এই ঘটনাগুলোকে বিজেপি মহাপরিচালক বলছেন যে অনুপ্রবেশ এবং যেই নির্যাতন এটি মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন ভারতের দ্বারা হচ্ছে। পাশাপাশি তিনি এমন মন্তব্য করেছেন যে সুপরিকল্পিতভাবে ভারত পুশ ইনের চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ সেখান থেকে কিছু মানুষ এদিকে দেওয়ার চেষ্টা করছে। তো এই নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, শামীমা রহমান শাম্মীর, দেখব। ভারত থেকে প্রতিদিনই বিভিন্ন সীমান্ত দিয়ে ঘটছে জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা। গেল এক সপ্তাহ ধরে মৌলভীবাজারের ধোলাই, মুড়িছড়া, পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে 124 জন, যাদের মধ্যে 79 জনকে আটক করে বিজিবি। এছাড়া কুড়িগ্রামের ভুরুঙ্গামারি ও রৌমারী উপজেলার বিভিন্ন স্থান দিয়ে ঘটেছে অনুপ্রবেশের ঘটনা। এরপরেই সীমান্ত এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা।
কিন্তু তারপরেও থামছে না অনুপ্রবেশের ঘটনা। মান্দারবাড়িয়া এলাকা দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বিএসএফ ও ভারতীয় নৌবাহিনী। পরে কোস্টগার্ড তাদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করে। অনুপ্রবেশকারীদের মধ্যে ৭৫ বাংলাদেশি নাগরিক এবং বাকি ৩ জন বাংলাদেশি বংশোদ্ভূত হলেও জন্ম নিয়েছেন গুজরাটে। তাদের বেশিরভাগেরই বাড়ি নড়াইল, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায়। অনুপ্রবেশ করা একাধিক ব্যক্তি জানান তারা সবাই সুরাট শহরের বস্তিতে থাকতেন। গত ২৬ এপ্রিল স্থানীয় প্রশাসন তাদের বস্তি গুড়িয়ে দেয় এবং রাতেই সবাইকে আটক করে। পরে চোখ বেঁধে প্রথমে বিমানে করে আনা হয় কলকাতায়। এরপর সেখান থেকে জাহাজে করে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় নিয়ে আসা হয় তাদের। এদিকে সোমবার চট্টগ্রামের ভাটিয়ারী উপকূল থেকে নারী ও শিশু সহ ৪৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোহিঙ্গারা জানান জনপ্রতি ৩৫০০ টাকার বিনিময়ে তাদের বিভিন্ন জায়গায় পাঠায় দালাল চক্র। এই অংশ হিসেবে রোববার রাতে ৩টা ট্রলারে করে নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয় তাদের। এছাড়া মাত্র ৬ দিন আগেও উপকূল থেকে ৩৫ রোহিঙ্গাকে আটক করেছিল র্যাব। সম্প্রতি অনুপ্রবেশের ঘটনা বাড়ায় সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বিজেপির মহাপরিচালক বলেন, যেসব রোহিঙ্গাদের পুশিন করা হয়েছে তারা ভারতের নিবন্ধিত। এছাড়া ভারত থেকে অনুপ্রবেশ করানো ও নির্যাতনের বিষয়টি মানবাধিকার লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আবার এর মধ্যে ৩৯ জন রোহিঙ্গা পাওয়া গেছে। এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএমএন ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার্ড ছিল, আমাদের RRRC আর UNHCR এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে। কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি। ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক করা বেশিরভাগের কাগজপত্র যাচাই বাছাই শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাড়িতে ফিরতে শুরু করেছেন। শামীমা রহমান শাম্মী, এখন। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি, এমন মন্তব্য যারা করে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভায় কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস অভিযোগ করেন তারা অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছেন। এই অবস্থায় দেশ খুব একটা ভালো অবস্থানে নেই বলে মন্তব্য করেন তিনি। এছাড়া মানবিক করিডোর ও দেশে বিদেশিদের উপস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। কোন করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার কোনো পরিস্থিতিতেই জনগণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার আবেগের বশে সিদ্ধান্ত নিলে বিপদ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ন্যাব আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বিগত সরকার লুটপাট করে দেশকে দেউলিয়া বানিয়ে উন্নয়নের নামে মানুষকে নিঃস্ব করেছে। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাত ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, পাচার করা টাকা ফিরিয়ে এনে কাজে লাগাতে পারলে স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়াবে। এ সময় তিনি আরও বলেন, স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে প্রতিশ্রুত সংস্কার দৃশ্যমান করার আহ্বানও জানান তিনি। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন, যাতে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার, যে সমস্ত বিষয়গুলো আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন।
না হলে কিন্তু বিপদ হতে পারে। আসছে ঈদুল আজহায় সড়ক মহাসড়কে বসবে না পশুর হাট, বসবে নির্ধারিত জায়গায়। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া ঠেকাতে কাজ করছে সরকার। ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে এসব বলেন সড়ক ও রেল উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাঈম আবির। ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষের এমন ভোগান্তি খুব সাধারণ, সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত ভাড়ার চাপ। ঈদুল আজহায় সেই চাপ আরও বাড়ায় কোরবানির পশুর হাট। সোমবার সকালে অংশীজনদের নিয়ে বিদ্যুৎ ভবনে হয়ে গেল ঈদুল আজহার প্রস্তুতি সভা, যেখানে অংশ নেন সড়ক ও রেল উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা সহ বাংলাদেশ পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও 2 সিটির কর্তারা। ঈদুল আজহায় লম্বা ছুটির মধ্যে 5 ও 6 জুন যাত্রীচাপ বাড়বে ধরেই বেশ কিছু সিদ্ধান্ত আসে সভা থেকে। সড়ক মহাসড়কে এবারে পশুর হাট বসতে না দেবার কথা জানানো হয় সভায়। বলা হয়, মহাসড়ক থেকে নির্দিষ্ট দূরত্বে নির্ধারিত জায়গায় বসবে পশুর হাট। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার বিষয়ে কঠোর অবস্থানে থাকবে সরকার। এছাড়া কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধেও কাজ করা হবে। যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া না আদায় করা হয় সেজন্য এটা কঠোরভাবে মনিটরিং করা হবে। পশু পরিবহন সেটাও আমরা মনিটরিং করব এবং এখানে যে চাঁদাবাজি হয়ে থাকে বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারি সংস্থার নামে, সেগুলো আমরা যাতে না হয় এবং এটা রোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীচাপ সামলাতে যমুনা সেতু টোল প্লাজায় 2টি ইলেকট্রিক টোল সিস্টেম বসানো হবে। রেলের জন্য অতিরিক্ত 40টি কোচ বাড়ানো হবে, আর কোরবানির পশুর জন্য থাকছে 3টি ক্যাটেল কোচ। ঈদ যাত্রা সহজ করতে সবার সহযোগিতা চান স্থানীয় সরকার উপদেষ্টা। যেহেতু কোরবানির ঈদ, আপনারা জানেন যে কোরবানির হাট থাকবে এবং কোরবানির পশু যাতায়াত পরিবহন, তারপর দেখা যায় যে যারা কোরবানির হাটে পশু বিক্রি করেন তাদের টাকা পয়সা ছিনতাই হওয়ার মতো ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত। সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এখানে সকল অংশীজনদেরকে নিয়ে আলোচনা হয়েছে এবং সবাইকে তাদের টাস্ক এবং কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ঈদের আগের ও পরের 3 দিন লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখবার সিদ্ধান্ত হয় সভায়। নাঈম আবির, এখন, ঢাকা। চলতি অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। 7 মে পর্যন্ত প্রবাসী আয় এসেছে $25.27 বিলিয়ন। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়। চলতি অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মার্চ মাসে। ওই মাসেও রেকর্ড $3 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। এছাড়া এপ্রিল মাসে প্রবাসী আয় $2.75 বিলিয়ন ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের আমলে অবৈধ পথে রেমিটেন্স নিয়ে আসতো তাদের সহযোগীরা, যে কারণে বৈধ পথে প্রবাসী আয় কম আসতো। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডি চক্র আত্মগোপনে থাকায় এবং আস্থা বৃদ্ধি পাওয়ায় রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা। এর আগে 2023-24 অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $23.91 বিলিয়ন, কিছুটা বেশি। বাংলাদেশকে $5 মিলিয়ন সহায়তা ঘোষণা করল ডেনমার্ক। গণতান্ত্রিক রূপান্তরের সহায়তার অংশ হিসেবে এই অর্থ দেবে দেশটি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ডেনমার্কের প্রতিনিধিদের বৈঠকে এ কথা জানানো হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে এতে নেতৃত্ব দেন মহাপরিচালক আবুল হাসান মৃথা, আর ডেনমার্কের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন থমাস লুন্ড সোরেনসেন। পাশাপাশি তৈরি পোশাক খাতে সার্কুলার ইকোনমি নিয়ে নতুন কৌশলগত সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে দেশটি। রোহিঙ্গা সংকটেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ড্যানিশ প্রতিনিধি দলটি। সম্মিলিতভাবে রোহিঙ্গাদের টেকসই ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের উপর শুল্ক আরোপ করে দুই দেশ। We have been one of the primary partners of Bangladesh for many years, but now we see a transition from aid into business, meaning that we are investing more in this country and we are trading more with this country. উপাচার্যকে পদত্যাগ করতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সাধারণ শিক্ষার্থীরা। এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন শেষে আলটিমেটাম দেন তারা। দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
প্ল্যাকার্ড ফেস্টুনে তুলে ধরেন উপাচার্যের পদত্যাগের দাবি। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় দাবি পূরণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে দক্ষিণবঙ্গ ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও পরীক্ষা কার্যক্রম চলমান ছিল। আমাদের এক দফা দাবি হচ্ছে বিসিকে অপসারণ করতে হবে। এই আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলন নাই, এটা এখন বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের আন্দোলনে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা সমগ্র দক্ষিণবঙ্গকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করব। হবিগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ 30 জন আহত হয়েছেন। দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় বেলা 1:30টার দিকে যাত্রী ওঠানো নিয়ে বহুলা ও শায়েস্তানগর এলাকার দুটি রিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে দুই এলাকার বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষ সদর মডেল থানার ওসি ও 5 পুলিশ সহ অন্তত 30 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আবহাওয়া অনুকূলে থাকা আর কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমে এবার বগুড়ায় বোরোর ফলন হয়েছে বেশ। তবে হলে কি হবে, ভরা মৌসুম হওয়ায় হাট বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দর। বাম্পার ফলনের সুযোগ কাজে লাগিয়ে লাভের বড় অংশ নিয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। নগদ টাকার প্রয়োজনে কৃষককে তাই কম দামে বিক্রি করতে হচ্ছে তার কষ্টের ফসল। এদিকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হলেও পুরো দমে ধান কেনা শুরু হয়নি। বগুড়া থেকে মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বগুড়ার বিস্তীর্ণ মাঠ ধারণ করেছে সবুজাভ সোনালী বর্ণ। কষ্টার্জিত সোনালী ফসল ঘরে তুলতে তীব্র গরম উপেক্ষা করে কৃষকের দিনভর ব্যস্ততা। জেলায় চলতি মৌসুমে তেমন বৈরী আবহাওয়া না থাকায় ফলন বেশ ভালোই হয়েছে। কৃষকের অভিযোগ, ঘাম ঝরিয়ে ফসল ফলালেও লাভের অংশে বেশিরভাগই যায় মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীদের ঘরে। তাই উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষকের। বাজারের যে অবস্থা এখন বেশি লজ যাবে, আর সরকার যদি আসে যদি পাড়া মহল্লায় যদি কিনতো তাহলে 2 টাকা লাভ পাতো। এই জন্য কিষাণ পাট দিয়েতে আমাকে এখন বর্তমানে লজ যাবে। সরকার যে দামটা বেঁধে দিচ্ছে এই দামে যদি আমরা ধান বিক্রয় করতে পারি তাহলে আমাদের মোটামুটি লাভ হবে। বগুড়ার হাট বাজারগুলোতে এরই মধ্যে আসতে শুরু করেছে নতুন ধান, তবে দাম কিছুটা কম। নন্দীগ্রামে রনবাগা হাট ঘুরে দেখা যায় প্রতিমন মোটা ধান 1100 টাকায় এবং চিকন ধান বিক্রি হচ্ছে 1380 টাকা মন দরে। নতুন ধান বাজারে আসায় কমেছে পুরনো ধানের দাম। আগে ছিল 2000-2100 পুরান ধান, মানে এই চিকনটা। এখন নতুন ধান ওঠার কারণে দাম কমে গেছে। ব্যাপক খরচা, কাটার দাম 7000 টাকা বিঘে, ঔষধ বিঘাকে 5000 পড়ে গেছে। আবার হচ্ছে লাগানি আছে, হাল আছে, চাষ আছে। সরকার কিনবে যে মোটা ধান হাইব্রিড হীরা 2, এই ধানটা বাজারে এখন বিক্রি সুলানো উঠেনি, কিন্তু উঠেছে হালকা পাতলা। এই ধানটা বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 পরিমাণ। চলতি বড় মৌসুমে জেলা জুড়ে 36 টাকা কেজি দরে 12,000 টন ধান এবং 49 টাকা কেজি দরে 80,000 টনের বেশি চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এরই মধ্যে গেল 24 এপ্রিল সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হলেও এখনও শুরু হয়নি ধান কেনা। এতে সংগ্রহের লক্ষ্য পূরণ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও খাদ্য বিভাগ বলছে ভিন্ন কথা। প্রায় 12 টনের মতো আমাদের প্রকিউরমেন্ট হয়েছে, তো আশা করি যে নেক্সট উইক থেকে কিংবা 8-10 দিন পর থেকে পুরোদমে হবে এবং আমরা আশা করি যে শতভাগ অর্জন করতে সফল হব ইনশাল্লাহ। বগুড়ায় 1,83,600 হেক্টর জমিতে এবার বড় চাষ হয়েছে, যেখান থেকে প্রায় 7 লাখ টন চাল উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। মাজিদুর রহমান, এখন বগুড়া। মুক্তি, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে এবার একটা যুদ্ধবিরতি বলা চলে, কারণ 90 দিনের জন্য পাল্টাপাল্টি শুল্কারোপ বন্ধ করার সিদ্ধান্ত এসেছে। সুইজারল্যান্ডের জেনেভায় চীনের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট তিনি এই কথাটি নিশ্চিত করেছেন। এতে করে চীনা পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্ক থাকলো 30% পর্যন্ত। অপরদিকে মার্কিন পণ্যের উপর চীনের শুল্ক আরোপ থাকবে 10% এবং আগামী বুধবার থেকে তাদের এই সিদ্ধান্তটি কার্যকরের কথা রয়েছে। এবং এই যে শুল্কারোপ
কমানোর যেই সিদ্ধান্ত, এর পরে কিন্তু ডলার এবং ইউয়ানের দর এখন ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। সহকর্মী জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। পাক ভারত যুদ্ধের পর এবার চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ স্থগিতের সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 90 দিনের জন্য চীন ও যুক্তরাষ্ট্র তাদের পাল্টাপাল্টি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় চীনের বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে একথা জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। And substantially move down the tariff levels. Both sides on the reciprocal tariffs will move their tariffs down 115%. মার্কিন অর্থমন্ত্রী জানান চীন ও যুক্তরাষ্ট্র দুদেশই 115% সম্পূরক শুল্ক কমিয়েছে, যা বুধবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের কেবল 30% শুল্ক বহাল থাকবে, অপরদিকে মার্কিন পণ্যের উপর থাকবে চীনের 10% শুল্ক। We will continue moving toward U.S. independence and or reliable supplies from allies on those, but the consensus from both delegations this weekend is neither side wants a decoupling. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই বাণিজ্য ঘাটতি মেটাতে চীনা পণ্যের ওপর ধাপে ধাপে 145% শুল্ক আরোপ করেন ট্রাম্প। জবাবে চীনও মার্কিন পণ্যের উপর 125% শুল্ক আরোপ করে। চীন যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্তের পরই চাঙা ভাব দেখা যাচ্ছে চীনের শেয়ার বাজারে। বেড়েছে ইউয়ানের দর, একইভাবে ঊর্ধ্বমুখী ডলারের দামও। এছাড়া আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দামও। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। দলগত সাফল্যের জন্য চাই সবার দায়িত্বশীল ভূমিকা। ভালো ফলাফল পেতে এগিয়ে আসতে হবে ক্রিকেটারদেরকেই। টি-20 অধিনায়কের দায়িত্ব নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন লিটন দাস। এ সময় তিনি বলেন, দীর্ঘমেয়াদে দায়িত্ব পাওয়ায় ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হবে। তবে পাকিস্তান সফর করা নিরাপদ কি না সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বোর্ডের বলে জানিয়েছেন লিটন দাস। ওয়াসিল হক পান্থর প্রতিবেদন। বাংলাদেশের টি-20 দলের নতুন কাণ্ডারি লিটন দাস। সে তো পুরনো খবর। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর প্রথমবার হাজির গণমাধ্যমের সামনে। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা সবসময় কঠিন। লিটন নিজেও এমন সময় দায়িত্ব পেলেন যখন টাইগার জার্সিতে তার সময়টা খুব ভালো যাচ্ছিল না। তবে দায়িত্ব নিয়ে ব্যাট হাতেও ভালো করার প্রত্যাশা এই ডানহাতির। হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করতেছিলাম, যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না, ক্যাপ্টেন ছিলাম না, তখনও পারফর্ম খারাপ করছি। সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে, এটা প্লাস পয়েন্ট হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, ও আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি। নতুন অধিনায়কের ডেপুটিও একেবারে নতুন। সহ অধিনায়ককে নিয়ে লিটনের কণ্ঠে ঝরল প্রশংসা। অনেকদিন ধরে শাক মেহেদী কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বলার হিসাবে বলা চলে। খুব ডমিনেটিং বলার। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনাররা এত ডমিনেট করে বল করে। সো ও বাংলাদেশের একটা কি প্লেয়ার, কি ফ্যাক্ট। ও যখন এই দায়িত্বটা পাবে আমার মনে হয় ও ওখান থেকে আরও ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরও বেশি। অবধারিতভাবে এসেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের পতনের আলাপ। সতীর্থদের লিটন স্মরণ করিয়ে দিলেন সাফল্য এনে দেওয়ার মূল দায়িত্বটা ক্রিকেটারদেরই। বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয়, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। স্থায়ী অধিনায়ক হিসেবে লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট তুলনামূলক সহজ প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। এরপরই পাকিস্তানের বিপক্ষে কঠিন সিরিজ, যেটি এখনও সুতোই ঝুলছে। তবে লিটন বলছেন ক্রিকেটাররা প্রস্তুত পাকিস্তান সফরেও। ক্যাপ্টেনশিপ করা কঠিন। দেখেন, স্যার যেহেতু বলছে, হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে। আমি অত লং টাইম কখনো করিনি। সো পার্টিকুলার সিরিজে আমি করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। দেখা গেছে লিটনের ব্যাট হাসলে হাসে দল। তাই দর্শক সমর্থক সহ টিম ম্যানেজমেন্ট সবারই চাওয়া নতুন দায়িত্বে পুরনো ছন্দে ফিরবেন লিটন দাস। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করব শান্ত বাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত নিতে বৈঠকে নির্বাচন কমিশন। পুলিশের কাছে থাকছে না মারণাস্ত্র, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠনে উপদেষ্টার নেতৃত্বে কমিটি। শেখ হাসিনার নির্দেশে জুলাই গণহত্যা, প্রমাণ তদন্ত সংস্থায় 3 জনের প্রতিবেদন জমা, আনা হয়েছে 5 অভিযোগ। প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। চট্টগ্রাম উপকূলে 45 রোহিঙ্গা আটক, সুন্দরবন দিয়ে ফের 78 জনকে অনুপ্রবেশ। ভারতীয় রোহিঙ্গাদেরও পুশ ইন করছে বিএসএফ, জানালো বিজিবি। এবং স্বাস্থ্যহীন স্বাস্থ্যসেবার মান ফেরাতে চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার তাগিদ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সিভিল সার্জন সম্মেলন। এই ছিল সন্ধ্যাবাজারের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।